আচ্ছা, সবাই শেয়ার করা হলে বা ইয়া হলে নাম লিখে দেবেন, তাহলে আমি ক্লাস করা মানে স্টার্ট করবো আর কি। হ্যাঁ, আশা করি যারা ক্লাসে জয়েন হয়েছেন সবাই অ্যাডমিশন টেস্ট প্রার্থী, এবার ভর্তি পরীক্ষা দিবেন বিশ্ববিদ্যালয়। আর হচ্ছে ক্লাসটা আসলে মানে সবার একটু উপকার হবে। হ্যাঁ, একটা ক্লাস তো আসলে আপনাকে সব কিছু নিয়ে এসে দিতে পারবে না, কিন্তু এই ক্লাসটা করলে দেখা যাচ্ছে আপনি একটা আইডিয়া পাবেন, ঠিক আছে, কিভাবে রাইটিংটা শুরু করা যায়, কি চিন্তা করে রাইটিংটা শুরু করা যায়, কোথায় থেকে আমরা পড়বো, কোন বিষয়গুলোতে ফোকাস করা উচিত, এই জিনিসগুলো আমি একটু প্র্যাকটিক্যালি দেখাবো। প্লাস আপনারা কিছু রাইটিং জমা দিয়েছেন, তাই না? আপনারা কয়েকদিনে কিছু রাইটিং জমা দিয়েছেন, সেই রাইটিংগুলো আমি সামনে নিয়ে আসবো, নিয়ে এসে অ্যাকচুয়ালি দেখানোর চেষ্টা করবো এগুলোকে আরও কীভাবে ডেভেলপ করা যায়, ঠিক আছে? তো এইভাবে আমরা ক্লাসটা করবো। রাইটিং হচ্ছে কিন্তু একটা বড় ভূমিকা পালন করে, আপনারা জানেন, যেহেতু অ্যাডমিশন টেস্টে আমাদের ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে 40% নাম্বারই হচ্ছে আমাদের রাইটিংয়ের উপরে, তাই না? তো 40% মার্কস মানে কিন্তু একটা হিউজ ডিফারেন্স ক্রিয়েট করবে এখানে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হিউজ ডিফারেন্স ক্রিয়েট করবে। আর সবচেয়ে বড় আমাদের যে সমস্যাটা হচ্ছে, আমরা হচ্ছে এমসিকিউতে বেশি ফোকাস করি, রাইটিং কই থেকে শুরু করবো, কিভাবে পড়বো, এটাতে গুরুত্ব দিই না। আর এমসিকিউর একটা জিনিস দেখেন, এমসিকিউতে কিন্তু সবাই সমান, তাই না? এমসিকিউতে কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করা খুব একটা মানে ব্যাপার না বলতে গেলে। যারা পড়াশোনা করে সবাই গোল্লা পূরণ করে ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি মানে অ্যাডজাস্ট হয়ে যায় আর কি, মোটামুটি একটা ধারণা হয়ে যায়। বিগত সাল প্র্যাকটিস, এত প্র্যাকটিস, সব কিছু। আপনি একটা রাইট করলে আপনিও 1 মার্কস পাচ্ছেন, অন্যজন 1 মার্কস পাচ্ছে। তো যারা পড়াশোনা করে মোটামুটি এটা নিয়ে তাদের কোনো ঝামেলা হয় না। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যাটা যেটা হয়, রাইটিংয়ে কিন্তু আপনি কি করতে পারবেন, একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারবেন, তাই না? আপনার যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদের সাথে একটা ডিফারেন্স কিন্তু ক্রিয়েট করতে পারবেন রাইটিংয়ে, ঠিক আছে? তো এখানে একটা বড় একটা ভূমিকা পালন করবে রাইটিং। সেজন্য আমার উপদেশ থাকবে, সবসময় বলে আসছি, রাইটিং 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 করে। অনেকে হয়তো বলতে পারে, ভাই এত রাইটিং রাইটিং করছে, আমরা তো হতাশ হয়ে যাচ্ছি, কিছু করছি না। এটা হতাশ হওয়ার জন্য বলি না, এটা এই কারণেই বলি যাতে করে আপনারা রাইটিংয়ের প্রতি একটু মনোযোগ দেন, প্রথম থেকে রাইটিংয়ের প্রতি মনোযোগ দেন, তাহলে প্র্যাকটিস করতে করতে অ্যাডজাস্ট হয়ে যাবেন আপনারা। 1 মাস প্র্যাকটিস করেন, দেখেন, তারপরে যে সব টপিকই আপনার মনে হবে যে হ্যাঁ আমি পড়েছি, পেরেছি। 1 মাস প্র্যাকটিস করেন লেখার ধারণাগুলো। এই যে দেখেন, আমি প্রথমে একটা টপিক দিয়েছিলাম, এটা কিন্তু অনেকে চেয়েছেন যে আমরা একটু লেখা শুরু করি, কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে, এই যে শুরু করি, এই শুরু করাটাই কিন্তু সবচেয়ে কষ্টকর। যে একবার লিখে ফেলেছে সে কিন্তু সেকেন্ডবার ইজিলি এখন শুরু করতে পারবে যে কোনো টপিক নিয়ে, বা ঘাটাঘাটি করতে পারবে, করে ইনফো বের করে লিখতে পারবে, কিন্তু শুরু করাটাই কিন্তু কঠিন। তো চিন্তা করেন, আপনি যখন 1 মাস এরকম 10টা 20টা টপিক নিয়ে যখন লেখা শুরু করবেন, তখন আপনার আরও দক্ষতাটা কত উপরে চলে যাবে, কত ইজিলি তখন আপনি সেটাকে একেবারে ম্যানেজ করতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপারটা। অনেকে মনে হয় জয়েন করে ফেলেছেন। আচ্ছা, সবাই মেনশন করেছে, শেয়ার মনে হয় কেউ করেনি। আচ্ছা, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা একটু ক্লাসে যাই। হ্যাঁ, ক্লাসে যাওয়ার আগে আমরা কিছু জিনিস দেখবো। আজকে আমরা জাস্ট 5 মার্কসের ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, তারপরে ধীরে ধীরে যদি সময় সুযোগ হয় তাহলে নেক্সটে আমরা আরও অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। 5 মার্কস মানে আমি যেটা দিয়েছিলাম, এবং আপনারা খুবই অল্প কয়েকজন লিখেছেন, তাই না? খুবই অল্প কয়েকজন লিখেছেন। তো আমি একটু লেখাগুলো আপনাদেরকে দেখাই যে কি লিখলেন, ঠিক আছে? আপনাদেরই হয়তো খাতা এগুলো, কারো কারো কমন পড়বে খাতার চেহারা দেখলে, তাই না? তো এই জিনিসগুলোকে আমি এখানে নিয়ে এসেছি, একটু বলবেন যে দেখা যাচ্ছে কিনা খাতা লেখাগুলো। হ্যাঁ, আমি যতটুকু পারি চেষ্টা করছি, মনে হয় দেখা যাবে, ঠিক আছে? বড় করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, তো যাদের, হ্যাঁ, একজন শেয়ার করেছে মাত্র, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এখানে যে বিষয়টা হয়েছে যে আপনাদেরই কারো কারো খাতা এটা, ঠিক আছে? কারো নাম আমি মেনশন করছি না, তবে যারা শুরু করেছেন তাদের অবশ্যই ভালো লিখেছেন, এবং সেটাকে আমি অবশ্যই ওয়েলকাম করি সেই জিনিসগুলোকে, ঠিক আছে? তো এখানে একটা জিনিস দেখেন যে স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের অর্জন বা অর্থনৈতিক অর্জন যেটাই বলেন, তো রাইটিংয়ে সবসময় দেখবেন যে রিসেন্ট টপিকগুলোকে সবচেয়ে বেশি ফোকাস করা হয়। এটাই যে আসবে এমন কোনো কথা নাই। আমি একটা স্যাম্পল হিসেবে আপনাদেরকে লিখতে দিয়েছিলাম, এবং এই রিলেটেড আমি কিছু জিনিসপত্র দেখাবো যেগুলোকে রিলেট করে পরবর্তী জিনিসগুলোকে আপনারা ওইভাবে প্রিপারেশন নেবেন, ঠিক আছে? তো এখানে দেখেন আমরা যেটা লিখেছি, আমার মনে হয় দেখা যাচ্ছে, তাই না? স্বাধীনতার 50 বছরে আরও সুবর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি, ভালো কথা। যুদ্ধ বিধ্বস্ত ভঙ্গুর অর্থনীতি থেকে নিম্ন মধ্য আয়ের দেশ হয়েছি আমরা, নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে উন্নতি করে এখন উন্নয়নশীল দেশে হয়েছি, ঠিক আছে? যদিও স্বীকৃতি পাইনি এখনো, মানে যে শর্তগুলো পূরণ করা সেগুলো করেছি। এগুলো যাই হোক পড়লে আপনারা দেখতে পাবেন, সমস্যা নেই। মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে, শিক্ষা স্বাস্থ্য খাতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে, মোট দেশজ উৎপাদন বৃদ্ধি পেয়েছে, বৈদেশিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি, প্রযুক্তির উন্নয়ন, অনেক কিছু হয়েছে। মানে এগুলো উন্নয়ন, আসলেই তো এগুলো হয়েছে, তাই না?
এই জিনিসগুলো কিন্তু আসলেই হয়েছে। তো ভালো কথা, বড় বড় প্রকল্প, পদ্মা সেতু হয়েছে, যোগাযোগের উন্নয়ন হয়েছে, মেট্রো রেল হচ্ছে, কর্ণফুলী টানেল হচ্ছে, সবকিছু জিনিসই কিন্তু এখানে তুলে ধরেছে এই খাতাটা যে লিখেছে, তাই না? কারণ কমন পড়েছে এই খাতাটা, কারো ক্লাসে পড়ছেন তিনি? আচ্ছা, তো যাই হোক এইভাবে তুলে ধরেছে, তো হইলো এটা খুব ভালো লিখেছে, ভালো ইনফো অ্যাড করেছে, যা অ্যাকচুয়ালি এক্সপেক্টেড যে জিনিসগুলো সেই জিনিসগুলো কিন্তু সে নিয়ে আসছে। আচ্ছা, পরে এবার আমরা আরেকটা খাতা দেখবো। হ্যাঁ, আরেকটা খাতা দেখি আমরা। এটা একটা লিখেছে যে সে 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের পর থেকে বাংলাদেশ 50 বছর অতিক্রম করেছে। অর্থনীতির এই যে কৃষি শিল্প প্রযুক্তিতে উন্নয়ন হয়েছে, মানে আগের জন যে কথাগুলো বললো কৃষি শিল্প প্রযুক্তি উন্নয়ন হয়েছে, ইনিও তাই বলছে, এবং সেটাই তো বলার কথা, কারণ উন্নয়ন বলতে তো এইসব জায়গাগুলোতে উন্নয়ন হবে, তাই না? তারপর বাংলাদেশ এখন এই যে উন্নয়নের রোল মডেল হয়েছে, বাংলাদেশ সবচেয়ে বড় অর্জন এখন কি বলেছে, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছে। এর আগের জন্য কিন্তু পদ্মা সেতুর কথা বলেছে, ইনিও পদ্মা সেতুর কথাই বললো। অর্থনীতি কৃষি নির্ভর থেকে উঠলে এখন শিল্পে সেবা খাতে দেশ যথেষ্ট সমৃদ্ধ, ভালো কথা। তারপরে এই ব্যাপারগুলোই আর কি বলেছে। হ্যাঁ, দারিদ্র ক্ষুধামুক্ত এই জায়গাগুলোতে উন্নয়ন করেছে, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তুলেছে, এই কথাগুলো কিন্তু ইনিও বলছে। মানে আগেরটার সাথে এটার কিন্তু মানে বেসিক জায়গাতে কিন্তু কোনো অমিল নাই, একই জিনিস, একই জিনিসই তো আসবে, এটা খুবই স্বাভাবিক না? যখন আমরা বাংলাদেশে 50 বছরের উন্নয়ন বলবো তখন কি হবে বলেন তো? তখন তো এই জিনিসগুলোই আসবে যে আমরা আমাদের মাথা পিছু আয় বেড়েছে, দারিদ্র ক্ষুধামুক্ত বাংলাদেশ হয়েছে, জিডিপিতে উন্নয়ন হয়েছে, শিল্প সেবা খাতে উন্নয়ন, এই জিনিসগুলোই তো আসবে। এগুলো আসা স্বাভাবিক, সবার খাতাতে তাই কিন্তু আসছে, এগুলো নিয়ে আসার মানেই হচ্ছে কিন্তু সবার খাতাতে তাই আসবে। তো এখানে দেখেন এই যে এখানেও ইনি বলেছে, দেখেন মাথাপিছু আয়, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা স্বাস্থ্যতে পরিবর্তন হয়েছে, সবকিছু কিন্তু ইনিও বলেছে। যে পরের যে খাতাটা দেখাচ্ছি, দেশজ উৎপাদন মানে জিডিপি, বৈদেশিক বাণিজ্য উন্নয়ন, প্রযুক্তি উন্নয়ন, দেখেন তিনজনের খাতাতে কিন্তু এই পয়েন্টগুলোই উঠে আসছে বারবার, তাই না? এই পয়েন্টগুলোই কিন্তু বারবার উঠে আসছে। পরের আমরা আরেকটা খাতা দেখি, তিনটা খাতা কিন্তু আমরা দেখলাম। হ্যাঁ, তারপরে দেখি পরের একটা খাতা, মানে বেসিক জিনিসগুলো আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, যে পরে একজনের খাতা, ইনিও বলেছে যে 1971 সালে 26শে মার্চ বঙ্গবন্ধুর যে ঘোষণার মধ্যে দিয়ে দেশকে স্বাধীন করার লক্ষ্যে রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা হয়েছিল, সেখান থেকে আমরা 16 ডিসেম্বরে কি করেছি, স্বাধীনতার বিজয় লাভ করেছি। তারপরে সুবর্ণ জয়ন্তী 21-এ 50 বছরে এই যে দেখেন দারিদ্রকরণ, শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি প্রতিটি খাতে উন্নয়ন হয়েছে, তাই না? দেখেন একই কথাগুলো কিন্তু বারবার উঠে আসছে। তো এখন কথা হচ্ছে, দেখেন আমি 4টা খাতা দেখাইলাম, তাই না? 4টা খাতা দেখাইছি আমি। এখন এই 4টা খাতাতে একটা জিনিস কি আপনারা লক্ষ্য করছেন? 4টা খাতাতেই কিন্তু প্রায় একই। 4টা খাতা কিন্তু কি মানে আকাশ পাতাল কি পার্থক্য করা যাবে? একটু কমেন্টে জানান তো। যে 4টা খাতা দেখলাম আমরা, 4টা খাতাতে প্রায় একই জিনিসগুলো উঠে আসছে না? মোটামুটি যে কয়জন লিখেছেন তার মধ্যে কয়টা খাতা আমার একটু সামনে ছিল, সে কারণে আমি আর কি নিলাম। হ্যাঁ, 5 জনের বা 4 জনের নিয়েছি। এখান থেকে একটা জিনিস কি আপনারা লক্ষ্য করছেন, যে যারা এখানে লিখেছে তারা হচ্ছে মোটামুটি মানে সেম কোয়ালিটির লেখা লিখেছে, একই ধরনের লেখা লিখেছে। আমি কিন্তু এটাকে এই মিন করছি না যে তারা একজন আরেকজনের কাছ থেকে কপি করেছে, এটাকে কিন্তু মিন করছি না। আমি মিন করছি যে 4টা খাতাই একই রকম লেখা, একই রকম মানে একই জিনিসগুলো উঠে আসছে, এই জিনিসটা আমি মিন করছি, তাই না? আমি যতটুকু দেখালাম একটু বলেন তো কমেন্ট করে, প্রায় একই না? খুব কি আহামরি পার্থক্য দেখতে পাচ্ছেন এই 4টা খাতা থেকে? একটু কমেন্টে জানান তো দেখি, 2-1 জন। খুব আহামরি কি কোনো পার্থক্য দেখতে পেয়েছেন এই 4টা খাতা থেকে? না ভাইয়া। আচ্ছা, ইসরাত জাহান জেরিন বলেছে না ভাইয়া, 4টা খাতাতে কিন্তু মেন জিনিসগুলো উঠে আসছে, এবং এটা খুবই স্বাভাবিক যে এই মেন জিনিসগুলোই উঠে আসবে 4টা খাতা থেকে, ঠিক আছে? হ্যাঁ, সেম বা কি বলেছে একজন, সারমর্ম হচ্ছে সেম বা একই জিনিস। হ্যাঁ, আর একটা জিনিস দেখেন, যখন বিশ্ববিদ্যালয়ের খাতাগুলো দেখা হবে তখন কি হয় জানেন, একই রকম লেখা যখন টিচার 4-5টা দেখবে তখন কিন্তু সে কি করবে, তখন কিন্তু ওই একই রকম খাতাগুলোকে একভাবে বিবেচনা করবে, ধরেন অ্যাভারেজ বিবেচনা হবে তখন, ঠিক আছে? যদি না আপনার খাতায় একটু ভালো কিছু দেখতে পাই, একটু ব্যতিক্রম কোনো জিনিস যদি দেখতে পাই, একটু ডিফারেন্ট কোনো জিনিস যদি না দেখতে পাই, তাহলে কিন্তু মূল্যায়নটা অ্যাভারেজ মূল্যায়ন হবে। তো অ্যাভারেজ মূল্যায়ন সেখানে কেমন হবে বলেন তো? অ্যাভারেজ মূল্যায়ন মানে কিন্তু সেখানে আপনি 5-3, 5-3, 5-3 এভাবে অ্যাভারেজ মূল্যায়ন হচ্ছে। হ্যাঁ, এই যে পয়েন্টগুলো সেম, জি সেম, হ্যাঁ না দেখতে পাচ্ছি না একই। তাহলে দেখেন আপনাদের চোখে কিন্তু তাই মনে হলো। টিচার তো খাতা দেখবে ধরেন কয়েক হাজার, তখন এরকম খাতা আসলে কি করবে, এরকম খাতা আসলে সে অ্যাভারেজ মূল্যায়ন করবে, 5-3 দিবে, 2 দিবে, এরকম ভাবে সে মূল্যায়ন করবে, তাই না? তাহলে আপনার এখানে প্রথম কাজ কি হবে বলেন তো? এই জায়গাতে আপনাকে সবার থেকে আলাদা হইতে হবে। তো আপনার কথা হচ্ছে ভাইয়া জিনিস তো একই, বাংলাদেশ তো এই উন্নয়ন করেছে, শিক্ষা খাতে উন্নয়ন করেছে, চিকিৎসা খাতে উন্নয়ন করেছে, বিজ্ঞান প্রযুক্তিতে উন্নয়ন করেছে, দেশের মানুষ ডেভেলপ হয়েছে,
এই জিনিসগুলোই তো হবে, তাই না? হ্যাঁ, এই যে একজন বলেছে সেম হলে তো সেম নাম্বারই পাবো। হ্যাঁ, সেম মানে এখানে অ্যাভারেজ মার্কিং হয়ে যাবে তখন। এখন কথা হচ্ছে সবাই যদি এই লেখাটাই লিখে মার্কস যদি অ্যাভারেজ হয়ে যায় তাহলে চান্স পাবে কে ভাই? তাহলে আপনার টার্গেট কি হইতে হবে? আপনার টার্গেট তো হইতে হবে অ্যাভারেজ থেকে বেরিয়ে একটু ভালো করতে হবে, তাই না? এখানে তো একটা তুমুল কম্পিটিশনের জায়গা। অ্যাডমিশন পরীক্ষাটা কি হবে? অ্যাডমিশন পরীক্ষাটা হবে যে আপনার মানে বলতে গেলে এটা মানে আপনাকে বাদ দেওয়ার জন্য পরীক্ষা নেওয়া হয়, ঠিক আছে? আপনাদেরকে বাদ দেওয়ার জন্য পরীক্ষা নেওয়া হয়, সহজ কথাই। বাদ দেওয়া বলতে কি, 40,000 পরীক্ষা দিবেন, 1200 জন টিকাবে, তাহলে বাকিদেরকে তো বাদ দিয়ে দিতে হবে। এই বাদ দেওয়ার জন্য পরীক্ষাটা নেওয়া হয়, আর যারা টিকে তারাই হচ্ছে চান্স পায়। তাহলে আমাদের ডেভেলপমেন্টের জায়গাটা কোথায় হবে? এখানে ডেভেলপমেন্টের জায়গাটা দেখেন, আপনাকে এই যে এত কথা লিখলেন, শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তিতে উন্নয়ন করেছি, এই উন্নয়নের প্রমাণ কই? এখন উন্নয়নের প্রমাণ দিতে হবে আমরা কতটুকু উন্নয়ন করেছি। মনে রাখবেন, আপনি যখন কোনো কিছু লিখবেন, ঠিক আছে, কোনো কিছু যখন লিখবেন তখন আপনাকে লিখার একটা রেফারেন্স দিতে হবে যে হ্যাঁ আসলে উন্নয়ন করেছি, এই জিনিসটা আপনাকে তুলে ধরতে হবে, ঠিক আছে? এইভাবে রেফারেন্স নিয়ে এসে আপনাকে তুলে ধরতে হবে, তাহলে স্যারের চোখে আপনি আলাদা হইতে পারবেন এই সবার থেকে। কিভাবে রেফারেন্স গুলো দিবেন দেখেন, আমি কিছু রেফারেন্স এটাকে দিয়েছি। হ্যাঁ, কিছু রেফারেন্স আমি এখানে দেখাইছি। দেখেন, আপনি উপরের লেখাটাই লিখলেন, ঠিক আছে, আপনি উপরের লেখাটাই লিখলেন, খুব ভালো কথা, উপরের লেখাই লিখেছেন, খুব ভালো কথা। দিয়ে নিচে আপনি একটু লিখলেন, উপরের ওই কয়েকটা লাইনে লিখেন আপনি 5-7 লাইন, দিয়ে আপনি লিখেন যে নিম্নে বাংলাদেশের উন্নয়নের কিছু চিত্র তুলে ধরা হলো এখানে, ঠিক আছে? চিত্রটা কেমন দেখেন। 1972 সালে আমাদের কি হয়েছে? জিডিপি প্রবৃদ্ধির হার কত ছিল বলেন তো? 2.5% ছিল, ঠিক আছে? এই ডাটাগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। বেসিক কিছু ডাটা আছে, এই বেসিক ডেটা দিয়ে যে কোনো লেখাকে আপনার লেখা যাবে। এই বেসিক ডাটাগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। তাহলে দেখেন, জিডিপি প্রবৃদ্ধির হার 72 সালে ছিল 2.5%, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে 2.5% আপনি উপরে কিন্তু লিখেছে, সবাই কিন্তু লিখেছে দেশজ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তো দেশজ উৎপাদন যে বৃদ্ধি পেয়েছে, এটা কি আপনি এই যে নাম্বার দিয়ে এখন প্রুভ করে দিতে পারলেন না? বলেন তো যে দেশজ উৎপাদন আসলেই বৃদ্ধি পেয়েছে। আর 2020 সালে সেটা কত হলো? 8.15% এটা প্রবৃদ্ধি হয়েছে। তাহলে দেখেন, ডেভেলপমেন্টটা বুঝতে পেরেছেন, উন্নয়নটা কিভাবে হইলো, একেবারে প্রমাণ করে দিলাম আমরা। জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো বলেন তো? জনসংখ্যা বৃদ্ধির হার কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? অবশ্যই জনসংখ্যা বৃদ্ধির হার কম হলে ভালো হবে, তাই না? বাংলাদেশের মতো একটা দেশে এমনিই তো জনসংখ্যা একটা সমস্যা, তাহলে বৃদ্ধির হারটা যত কম হবে তত ভালো। 72 সালে 3% ছিল জনসংখ্যা বৃদ্ধি পাইতো, এখন 1.37% হয়েছে। তাহলে দেখেন, জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে, এটা বাংলাদেশের একটা উন্নয়ন না? শিশু মৃত্যু দেখেন 1000-এ কত হয়েছে? আপনি উপরে বললেন যে চিকিৎসা খাতে উন্নয়ন হয়েছে, তো চিকিৎসা খাতে যে উন্নয়ন হলো এটার প্রুফ কোথায় আপনার? 72 সালে 1000-এ 141 জন কি শিশু মৃত্যু হইতো। 1000 শিশু জন্ম হইলে 1972 সালে 141 জন শিশু মারা যাইত। 2021 সালে এসে মারা যায় কতজন? 21 জন মারা যায়। তাহলে কি চিকিৎসা খাতের কি হয়েছে বলেন তো? চিকিৎসা খাতের উন্নয়ন হয়েছে না? এই ডাটা দিয়ে আপনি কি বুঝাইতে পারলেন না যে চিকিৎসা খাতেও বাংলাদেশের উন্নয়ন হয়েছে? উপরে তো আপনি বললেন যে চিকিৎসা খাতে বাংলাদেশের উন্নয়ন হয়েছে, প্রুফ কোথায়? তাহলে তো আপনাকে বলতে হবে যে শিশু মৃত্যু কমেছে, মানুষের গড় আয়ু বেড়েছে। গড় আয়ু কেন বাড়ে? চিকিৎসা খাতে উন্নয়ন হয়েছে, সেজন্য উন্নত চিকিৎসা বের হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, সে কারণে গড় আয়ু বেড়েছে। খুবই সহজ কথা। তো এই ব্যাপারগুলো দেখেন। গড় আয়ু দেখেন, গড় আয়ু 72 সালে মানুষ বাঁচত হচ্ছে 46.51, মানে 46.5 বছরের মতো মানুষ জীবিত থাকতো। 46.5 হলে গড়ে মানুষ মারা যাইত। আর এখন 2020 সালে এসে কি হয়েছে? এত বছর পরে এসে 72.6 বছর এখন মানুষ বাঁচে, মানে 72.5 বছর মানুষ এখন জীবিত থাকে। এই যে অর্থনৈতিক উন্নয়ন, মাথা পিছু আয় কি ছিল আগে বলেন তো? এই যে গড় আয়ু যে বৃদ্ধি পেল, এই গড় আয়ু কেন বৃদ্ধি পেল ভাই বলেন তো? চিকিৎসা খাতে ডেভেলপমেন্ট হয়েছে, উন্নয়ন হয়েছে বলেই তো গড় আয়ুটা বৃদ্ধি পেয়েছে, তাই না? এবার দেখেন, মাথা পিছু আয় মানে কি? ডলারে $70 ছিল ওই 72 সালে, এখন 2020 সালে এসে হয়েছে $2064। তাহলে ব্যাপারগুলো বুঝতে পারছেন আপনি? আপনি বলছেন মাথা পিছু আয় বেড়েছে, সবাই তো মাথা পিছু আয় বেড়েছে, খুব সহজ কথা বলে দিল মাথা পিছু আয় বেড়েছে। সবাই বলছে চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, সবাই বলছে দেশজ উৎপাদন বৃদ্ধি পেয়েছে, সবাই আপনার বলবে যে কি হয়েছে আপনার আরো যে ব্যাপারগুলো আছে, অনেক কথা বললো, যোগাযোগের উন্নয়ন হয়েছে। তো যোগাযোগের উন্নয়ন হয়, পদ্মা সেতু হয়েছে। অনেকে বললেন আপনি কি হয়েছে, ওই যে উন্নয়নশীল দেশ হয়েছে বাংলাদেশ এখন, তাই না? তো উন্নয়নশীল দেশ তো সবাই বলবে। এখন আপনি বলেন যে উন্নয়নশীল দেশ হওয়ার জন্য যে 3টা সূচকে বাংলাদেশের অগ্রগতি হয়েছে সেটা উল্লেখ করেন। দেখেন, অটোমেটিক্যালি একটা ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে কিন্তু অন্যদের সাথে।
তো আপনাকে সব দিতে হবে বা সবকিছু করতে হবে না, বেসিক কিছু আমাদের কি আছে বলেন তো, বেসিক কিছু ইনফো আছে যেটা দিয়ে বাংলাদেশকে প্রেজেন্ট করা যায় অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই ইনফোগুলো আপনাকে খুব সুন্দর করে মনে রাখতে হবে। এই ইনফোগুলো দিয়ে আপনি অনেকগুলো জিনিসকে কভার করতে পারবেন। এখান থেকে বাংলাদেশের উন্নয়ন যদি দেয় সেটা পারবেন, বাংলাদেশের যদি অর্থনৈতিক উন্নয়ন দেয় সেটা পারবেন, বাংলাদেশের জিডিপি বৃদ্ধি পেয়েছে এই রিলেটেড কিছু লিখতে দিলে এটা পারবেন, জনসংখ্যা কমাইতে বা শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের উন্নতি এটা পারবেন। ঠিক আছে, এর সাথে আরও কিছু ডাটা আছে, আমি সময়ের অভাবে এটাকে অ্যাড করতে পারিনি। এরকম কিছু ডাটা আছে, শুধু মানে প্রযুক্তি খাতের উন্নয়নের কিছু ডাটা আছে আমার কাছে কালেক্ট করা, কিন্তু অ্যাড করা হয়নি, একটু সময় মানে স্বল্পতার কারণে পারিনি আর কি ক্লাসের প্রস্তুতিটা নিতে সেভাবে। তো এই ব্যাপারগুলো কিছু বেসিক বিভিন্ন খাত বাংলাদেশের আপনাকে কি করতে হবে, আপনাকে যদি এক করে যদি আপনি একটু মনে রাখেন, মনে রেখে বিভিন্ন টপিককে টার্গেট করে যদি পড়াশোনা করেন, তাহলেই কিন্তু আপনার অলরেডি একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে যদি এই রিলেটেড জিনিসপত্র আসে। এখন এমন একটা টপিক দিল যেটা অ্যাকচুয়ালি আপনি পড়েননি কোনোদিন, তাহলে কি করতে হবে? তাহলে কিন্তু আপনাকে এই যে গড় যে লেখাটা লিখলেন, এখন সবাই যে গড় লেখাটা লিখেছে, এটা লিখে মান সম্মান বাঁচাই আসতে হবে। কিন্তু কিছু বেসিক খুবই কমন কিছু টপিক আছে, এই টপিকগুলো যখন আপনি পড়বেন, এমন 25টা 30টা টপিক আপনাকে কিন্তু সুন্দর করে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। সাধারণত ওর মধ্যে পরীক্ষায় আসে, তবে যদি না আসে তখন আমরা গড় লেখাটা লিখে আসবো। আর যদি আমাদের কি হয়, যদি আমাদের টপিক ওই 25-30টা টপিক যদি কমন পড়ে, তাহলে ওই 25-30টা টপিক আমরা এমনভাবে পড়বো, এমনভাবে নোট করব, এরকম ইনফরমেশন দিয়ে নোট করব। তাহলে যেটা হবে 25-30টার মধ্যে যদি আমাদের আসে, আমরা কিন্তু খুব সহজে অন্যের থেকে নিজেকে আলাদা করতে পারবো এবং 5-এর মধ্যে 4, 4.5 এবং 5ও কিন্তু পাইতে পারি। আমার কথাটা কি বোঝা গেল? তাহলে লেখার প্র্যাকটিসটা কিভাবে করতে হবে, একটা টপিক ধরে নেবেন আপনি। হ্যাঁ, টপিকগুলো বিভিন্ন রাইটিং বই দেখবেন আছে, বা আমিও একটা টপিকের লিস্ট করেছি, যদি এখনো প্রকাশ করব না ওটা, ঠিক আছে, কিছুদিন পরে করবো। আমি কিছু টপিক্যাল লিস্ট করেছি, 30টার মতো টপিক্যাল লিস্ট করেছি, এবং আসার সম্ভাবনা বলতে গেলে আছে, ওর মধ্যে আসবে এমন বলবো না, সম্ভাবনা আছে। যেহেতু প্রশ্ন আমি করবো না, কিছু জানি না, সেহেতু আমি নিশ্চয়তাও দিতে পারি না। তো এই জিনিসগুলোকে যদি আপনারা টার্গেট করে যখন পড়াশোনা করবেন, এখন ভাইয়া এই তথ্য কোথায় পাবো? এখন আপনার সবার হাতে মোবাইল আছে, যেহেতু আপনারা কি করছেন, অনলাইনে ক্লাস করছেন, এটার অর্থ হচ্ছে আপনাদের কাছে কিন্তু সব আছে, আপনাদের হাতে কিন্তু সব আছে। যে একজন বলেছে টপিক কই পাবো, হ্যাঁ, আপনাদের হাতে কিন্তু অলরেডি সব কিছু আছে, তাই না? আপনাদের হাতে সব আছে, আপনারা এটা নিয়ে সার্চ করবেন, অহরহ নিউজের লিঙ্ক পাবেন, অহরহ ইনফো পাবেন, অহরহ পরিসংখ্যান পাবেন, সব কিছু পাবেন। এরকম কিছু কিছু ইনফোকে আপনারা নোট করে রাখবেন, ঠিক আছে? তাতে করে যেটা হয়, খুব বেশি না, আপনি 10-15টা ডাটা যদি মুখস্থ করে রাখেন, তাহলে আপনার অনেকগুলো টপিককে কভার করা যাবে। এগুলো আসলে দেখাবো, কিন্তু আসলে দেখানোর যে সময় সুযোগ সেটা কোনোটাই সেভাবে হচ্ছে না। হ্যাঁ, 10-15টা যদি আপনি মেন টপিক বাংলাদেশ রিলেটেড বিভিন্ন সমসাময়িক জিনিস নিয়ে 10-15টা টপিক মানে ডাটা যদি আপনি মুখস্থ করে রাখেন, এটা দিয়ে সব কিছু চালানো যাবে আপনার, ঠিক আছে? এটা দিয়ে আপনি সব কিছু চালাইতে পারবেন। তো এরকম কিছু জিনিস আপনাদেরকে একসাথে এত দ্রুত আপনাদের এটা মাথায় আসবে না। প্রথমে চিন্তা করবেন যে একটা টপিক নেবেন, টপিক নিয়ে প্রথম কাজ কি দেখেন, এই যে বাংলাদেশের 50 বছরের যে উন্নয়ন হয়েছে, উন্নয়ন বা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যাই বলি, এটাতে নিতে কিন্তু অনেক টপিক আপনি এখানে নিয়ে আসছেন, মানে জেনারেল কথাগুলো। প্রথম কাজ হবে আপনার এই জেনারেল কথাগুলো আপনার মাথায় নিয়ে আসা, জেনারেল কথাগুলো আপনার সুন্দর করে বোঝা, জেনারেল কথাগুলোকে তুলে ধরা। জেনারেল কথাগুলো যখন আপনার ভালো করে হয়ে যাবে, জেনারেল টপিকগুলো যখন আপনার খুব ভালো মতো যখন আপনার মাথায় চলে আসবে, তখন আপনার কাজ হবে, তখন ডেটা কোথায় পাবো, কি ডেটা ইউজ করলে সেটাকে ডেভেলপ করা যায়, সেকেন্ড পর্যায়ে কাজ হবে ওইটা। কিন্তু প্রথম কাজ কিন্তু আপনার এটাই, যেটা সবাই করেছে, এই বেসিক জিনিসগুলোকে মাথায় নেওয়া, প্রথম কাজ হবে আপনার এটা, ঠিক আছে? বেসিক জিনিসগুলোকে মাথায় নেওয়া আপনার প্রথম কাজ হবে এটা। সেকেন্ড কাজ কি হবে? সেকেন্ড কাজ আপনার হবে, যখন আপনার বেসিক জিনিসটা সেট হয়ে গেছে, বেসিক জিনিসটা আপনি খুব ভালো মতো বোঝেন, তখন আপনার সেকেন্ড কাজ হবে ডেটা নিয়ে এসে কিভাবে জিনিসটাকে আরো ডেভেলপ করা যায়, সবার কাছ থেকে আলাদা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, একজন বলছে ডাটা না ভাইয়া টপিক কই পাবো। হ্যাঁ, টপিক কই পাবেন? এখন টপিক দেখেন তো সমসাময়িক জিনিসগুলোকে আগে চিন্তা করেন। বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে জানতে হবে আপনাকে, প্রথম কথা। জিডিপি জানেন, আরএমজি সেক্টর আছে বাংলাদেশের, যেটাতে সবচেয়ে বেশি আমরা কি করি, এক্সপোর্ট করি, এটা আমাদেরকে জানতে হবে। তারপরে আর কি ব্যাপার আছে আমাদের বলেন তো বাংলাদেশের রিলেটেড, যেমন গতবার দিয়েছে পর্যটন শিল্প নিয়ে মনে হয় লিখতে দিয়েছিল, গতবার সিএমইটি, ঠিক আছে? গতবার পর্যটন শিল্প নিয়ে আমাদেরকে লিখতে দিয়েছিল। তো এইরকম ধরনের পর্যটন শিল্প দিলেও তো আরও তো আছে, সেবা খাত আছে বাংলাদেশে, সেটা নিয়ে আপনারা একটা টপিক করে সেবা খাতের বিভিন্ন 2-4টা ডাটা নিয়ে লিখেন। শিল্প খাত হইতে পারে, গার্মেন্টস তো বললাম, এক্সপোর্ট খাত হইতে পারে বাংলাদেশের, এটা নিয়ে লিখতে বলতে পারে। তো এই ধরনের কিছু টপিক নিয়ে একটু পড়াশোনা করেন,
কমন পাবো এই চিন্তা নিয়ে পড়াশোনা করেন না, আমাকে জানতে হবে এই জিনিসগুলোর মেন জিনিসগুলো আমাকে জানতে হবে, এটা চিন্তা করে পড়াশোনা করেন, তাহলেই হবে। আবার এত যে ইনফো এখানে অ্যাড করতে হবে এমনও না, আপনি 2টা 3টা ইনফো অ্যাড করেন, কেউ তো কোনো ইনফো অ্যাড করেনি, তা আপনি যখন 2টা 3টা ইনফো অ্যাড করবেন তখন স্যারের কিন্তু অটোমেটিক্যালি একটা পজিটিভ ইয়া চলে আসবে আপনার উপরে, ঠিক আছে। আর রিটেনের কোন বই নিব, রিটেনের যে কোনো একটা বই নিতে পারেন, এবং সেই বইগুলোতে যেটা হয় গড়ে লেখা থাকে, ওই বই তো সবাই পড়বে, সবাই মুখস্থ করে যাবে। তো সবাই মুখস্থ করে বাজারের ওই বই থেকে যখন সবাই লিখবে তখন কিন্তু আপনার কোনো পার্থক্য হইল না। এখানে রিটেন মানে আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে, আপনার এখানে আবিষ্কার বা আপনার রিসার্চটাকে আপনি এখানে লাগান, আপনার নিজস্বতাকে এখানে নিয়ে আসেন। রিটেনের একটা বই নিয়ে আপনি হয়তো আইডিয়া নিতে পারেন এই জিনিস অ্যাড হয়, এই জিনিসগুলোকে ফলো করে লিখতে হবে, এই জিনিসটা আপনি সেখান থেকে আইডিয়া নিতে পারেন, কিন্তু আমার কথা থাকবে সবসময় নিজে নিজে বের করা। আর এটা আহামরি কঠিন না, আমি বলেছি না প্রতিদিন রাইটিংয়ের জন্য একটা নির্দিষ্ট সময় রাখবেন, ঠিক আছে, প্রতিদিন রাখেন। মাসে আপনি ধরেন 4 মাস সময় পাবেন, আপনি অ্যাডমিশনে 3 মাস বা 4 মাস সময় পাবেন, 4 মাস ইজিলি সময় পাবেন। 4 মাসের মধ্যে আপনি আমদানি রপ্তানি 4 মাসের মধ্যে ধরেন আপনি কি করলেন, 4 মাসে আপনি 2 দিনে একটা করে টপিককে বেছে নেন, নিয়ে আপনি পড়াশোনা করেন, তাহলে 4 মাসের মধ্যে 2 দিনে একটা টপিককে নিয়ে আপনি পড়াশোনা করলে 60টা টপিক হয় আপনার। এই 60টা টপিকও দরকার নেই, 30-35টা টপিক আপনার বললে আপনার সব কভার হয়ে যাবে, এত 60টা টপিক আপনি পাবেনও না পড়ার, ঠিক আছে। 4 মাসে 30টা টপিক পারবেন না, মাসে 7টা 8টা নিয়ে পড়াশোনা করেন, ঘাটাঘাটি করে নিজস্ব নোট বানান, ঠিক আছে। 1250 জন হইতে হলে, রিটেনে ভালো মার্কস তুলতে হলে তো আলাদা হইতে হবে, এই কষ্টটুকু আপনাকে পড়াই লাগবে। এই রিটেন কিন্তু অত ইজি না, ঠিক আছে, রিটেন কিন্তু অত ইজি না। সেই জন্য আপনি যদি প্রতিদিন যদি প্র্যাকটিস করেন, প্রতিদিন একটা নিয়মের মধ্যে চলে আসেন, অটোমেটিক্যালি কিন্তু আপনি ভালো করতে পারবেন এখানে, ঠিক আছে। আমরা একসময় কি করতাম, আমরা একসময় মোবাইল চালাইতে পারতাম না, আমরা একসময় ফেসবুক কিভাবে চালাই জানতাম না, ইন্টারনেট কিভাবে চালাই জানতাম না। কোনোদিন কি ভেবেছিলাম যে ইন্টারনেট ফেসবুক এগুলোতে এত এক্সপার্ট হবো? তো এগুলো কিভাবে হয়েছে? রেগুলারিটি মেনটেন করেছি, একটা নিয়মের মধ্যে এসেছি, রেগুলারিটি ঘাটাঘাটি করেছি, হয়ে গেছে। ঠিক এই জিনিসটা এরকম, আপাত দৃষ্টিতে যতটা কঠিন মনে হচ্ছে বাস্তবে এতটা কঠিন না। অলরেডি 1 মাস শেষ, তো জুনের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা মনে হয় না নাই, মনে হয় না হবে জুনে। তাহলে চিন্তা করেন আরো কয়েক মাস পাচ্ছেন। আমি তো বললাম 4 মাস, 4 মাস হলেও তো এপ্রিল মে হয়, জুনের আগে মনে হয় না পরীক্ষা হবে, ঠিক আছে। হ্যাঁ, তো এইভাবে আপনাদেরকে এই জিনিসগুলোকে একটু চেষ্টা করতে হবে। আমার কথা কি তাহলে বোঝা গেছে? আপনারা খালি গতানুগতিক লিখে গেলে হবে না, কারণ আপনার মেন টার্গেট কি? আপনার মেন টার্গেট হচ্ছে আলাদা হইতে হবে সবার থেকে, তাই না? আপনাকে সবার থেকে আলাদা হইতে হবে। এই 4টা কথা 5টা কথা কিন্তু সবাই লিখতে পারবে, বা অনেকে প্রিপারেশনও নিবে এভাবে। রেজাল্টটা 4 মাস তো পাবেই, ঠিক আছে, মানে দেশের বর্তমান প্রেক্ষাপট সবকিছু বিবেচনায় পাওয়া উচিত, ঠিক আছে। তো সেটা আমাদের ফ্যাক্ট না। এই কথাগুলো কিন্তু সবাই লিখবে, দেখেন যারা লিখেছেন আপনারা সবাই লিখবেন। তার প্রমাণ কি? 4টা খাতা নিলাম, তারা কিন্তু মোটামুটি একই ধরনের জিনিস লিখেছে। এর অর্থ হচ্ছে সবাই লিখবে, সবাই যারা পড়াশোনা করেছে এই করেছে সবাই লিখবে। তাহলে আপনার পার্থক্যটা ক্রিয়েট করতে হচ্ছে কিভাবে? এই জিনিসটা কি মাথায় ঢুকেছে তাহলে আপনাদের সবার, যে পড়াশোনাটা অ্যাকচুয়ালি কিভাবে হবে বা কিভাবে করলে আমাদের ভালো হবে, এই জিনিসটা কি অলরেডি বুঝছেন আপনারা? আচ্ছা, এই জিনিসটা তাহলে আপনাদের একটু মাথায় নিয়ে আসা লাগবে, যে অ্যাকচুয়ালি কি করলে আমাদের রাইটিংটাকে ডেভেলপ করতে পারি সুন্দরভাবে। আচ্ছা, এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আমাকে, ঠিক আছে। আমি কিছু টপিক দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ, কিছু টপিক দিব। আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে অ্যাক্টিভ থাকবেন সবাই। আমি সেখানে কিছু টপিক দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, চেষ্টা করবো এই টপিকগুলো ধরে ধরে আগান। প্র্যাকটিস, মেন কথা হচ্ছে এখানে প্র্যাকটিস। আপনি যদি মনে করেন কমন পাইতে হবে তাহলে লাখ লাখ টপিক পড়তে হবে আপনাকে, ঠিক আছে। আপনি মনে করেন প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করলে একটার সাথে আরেকটা রিলেটেড, ঠিক আছে। এই জায়গাতে আর কি ইয়া হবে, মেয়ের ভিতরে হবে। এখন মে মাসে তো ঈদ, হ্যাঁ, মে মাসে কিন্তু ঈদ, হ্যাঁ। এখন ঈদের মধ্যে কিভাবে পরীক্ষা দিবেন চিন্তা করেন, মেয়ের প্রথমে ঈদ, হ্যাঁ। অনেক জায়গায় বলছে, এটা আসলে ফ্যাক্ট না, আপনাদের রেজাল্ট হোক তারপর আস্তে আস্তে বুঝতে পারবেন। কারণ কেবল আপনাদের আগের ব্যাচটাই কেবল ভর্তি হলো, তাদের আগের ব্যাচটাই এখনো ফার্স্ট ইয়ার শেষ করতে পারেনি। ইউনিভার্সিটিগুলোর এমন অবস্থা হয়েছে যে এখন সবাই ফার্স্ট ইয়ারে 2টা ব্যাচ, গত বছরে যারা ভর্তি হয়েছে তারা, এই বছরে যারা ভর্তি হলো তারা। আবার আপনারা যদি ভর্তি হন আপনারাও হয়ে যাবেন ফার্স্ট ইয়ার। তো ওদেরকে তো আগে একটা পর্যায়ে নিয়ে যেয়ে পার করতে হবে, দেন তো আপনাদেরকে ভর্তি করবে, তাই না? মেয়েতেও যদি হয় তাহলে তো 4 মাস সময় পাচ্ছেন। মেয়ে মানে তো মেয়ের ফার্স্টে হবে না, মেয়ের লাস্টে হবে। তাহলে সে চিন্তা করলো এখনো 5 মাস সময়, ঠিক আছে। তো সময় আছে, এই জন্য এত ইয়া করারও দরকার নাই, পড়াশোনাটাকে চালাই যেতে হবে।
ইংলিশ নিয়ে তো আমি আজকে কথা বলতে আসিনি, এখন ইংলিশের আপনি কি বলতে বলছেন? ইংলিশ নিয়ে অন্যদিন কথা হবে। রাইটিং তো ইংলিশের ট্রান্সলেশন আছে, শর্ট নোট আছে, মানে যেগুলো যে ডিফাইন কনসেপ্ট যেগুলো ওগুলো আছে, ওগুলো নিয়ে না হলে অন্যদিন কথা বলা যাবে। এখন তাহলে আমি মানে কিছু টপিক দেওয়ার চেষ্টা করবো, প্র্যাকটিস করেন এইভাবে। কিছু ডেটা সেট ক্রিয়েট করতে হবে আপনাদেরকে টপিকের উপরে বেস্ট করে, ঠিক আছে? অর্থনীতি রিলেটেড জিনিসগুলো একটু বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং সমসাময়িক জিনিসগুলো, যেমন গত বছরে মেবি দিয়েছিল করোনা মোকাবেলায় বা করোনা রিলেটেড কিছু একটা দিয়েছিল, এই বছরে বা পর্যটন শিল্প নিয়ে একটা দিয়ে দিল, তাই না? তো বাংলাদেশের এই প্রধান প্রধান যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে একটু মাথায় রাখতে হবে। আর হচ্ছে এই সমসাময়িক জিনিসগুলো নিয়ে ফোকাস করে আমি একটা লিস্ট করেছি, ঠিক আছে? তো এই লিস্টগুলো হচ্ছে আস্তে আস্তে আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, এই রিলেটেড একটা নিজস্ব প্রিপারেশন নিয়ে নিতে, তাহলে আমার মনে হয় যে হয়ে যাবে, মানে একটা ভালো হবে। আচ্ছা, প্র্যাকটিসের জন্য টপিক দিব। হ্যাঁ, করোনা বাড়ছে এবং লকডাউন পড়বে, যতটা মনে হচ্ছে এটা একটা ফ্যাক্ট। ইংলিশ নিয়ে টেনশনে আছি, যেটা নিয়ে টেনশনে আছি সেটাতে বেশি সময় দিতে হবে, ঠিক আছে? যেটা নিয়ে টেনশন হচ্ছে সেটা নিয়ে বেশি সময় দিতে হবে। অন্য সাবজেক্টের রিটেন কিভাবে প্র্যাকটিস করব? অন্য সাবজেক্টের রিটেন নিয়ে আসলে খুব একটা প্যারা খাওয়ার কিছু নাই। অন্য সাবজেক্টের আপনি যদি এমসিকিউ এর প্রিপারেশনটা খুব ভালো করে নেন তাহলে হয়ে যাবে। আমি যেমন হিসাব বিজ্ঞানের ক্লাস নিচ্ছি, হিসাব বিজ্ঞান থেকে আপনাদের প্রতি অধ্যায়ের যেসব রিটেন আসতে পারে সেগুলো দিয়ে দিচ্ছি। কনসেপ্ট ক্লিয়ার থাকলে অ্যাকাউন্টিংয়ে যে প্রশ্নই দিক আপনি লিখে আসতে পারবেন, এটা হচ্ছে প্রথম কথা। ম্যানেজমেন্টও সেম, ফাইন্যান্সও সেম। এখন সমস্যা হচ্ছে এই যে আপনাদের এই টপিক রিলেটেডের বাইরে যে একটু আদার সাইডের যে লেখাগুলো আছে এগুলোতে সমস্যা হয়, যেমন কনসেপ্ট ডিফাইন করা, এটা এই লেখাটা, এটা প্লাস ট্রান্সলেশনের যে বিষয়গুলো আছে এটা নিয়ে আপনাদের একটু বেশি সমস্যা হয়। কিন্তু সাবজেক্টিভ যে 15 মার্ক যে আছে ওটাতে মানে মার্ক তোলা আসলে খুব একটা কঠিন হবে না আপনাদের জন্য। রিটেন আমাদের সময় রিটেন ছিল না, আমাদের সময় রিটেন ছিল না। রিটেন তো শুরুই হইলো 2 বছর না 3 বছর হইবে, ঠিক আছে? আমাদের সময় রিটেন ছিল না। তবে রিটেন আমাদের এখন পড়াশোনা করা লাগে, কারণ আমরাও তো বিভিন্ন জায়গায় চাকরি বাকরির পরীক্ষা দিয়ে এখানে রিটেন পড়াশোনা করা লাগে এখন বর্তমানে। তো যাই হোক, এই ছিল মেনলি রিটেনের ব্যাপারটা, ঠিক আছে? রিটেনের ব্যাপারটা এই ছিল। এই ক্লাসের প্রধান উদ্দেশ্যই ছিল যে আপনাদেরকে অ্যাকচুয়ালি হাতে কলমে দেখানো যে গ্যাপটা কোথায়, অ্যাকচুয়ালি আমাদের গ্যাপটা কোথায় হচ্ছে এবং এই গ্যাপটাকে আমরা ফিল আপ করতে পারি কোথায়। আপনাদের হাতে ইন্টারনেট আছে, যে টপিকই পান সেটা নিয়ে ইন্টারনেটে ঘাটাঘাটি করেন, অনেক নিউজ লিঙ্ক পাবেন, অনেক ব্লগ পাবেন, অনেক ইংলিশ ব্লগ পাবেন, বাংলা পাবেন। সেগুলো নিয়ে আপনি আগে একটা মেন একটা কি করে নেন বলেন তো? আপনি মেন একটা আইডিয়া নিয়ে নেন, ঠিক আছে? মেন একটা আইডিয়া নিয়ে তারপর নিজে নিজে লিখেন, ঠিক আছে? নিজে নিজে লেখা যখন হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার, তখন আপনি চিন্তা করবেন যে এখানে 2-4টা আমি ডাটা অ্যাড করি, তাহলে এটা ভালো হবে, ঠিক আছে? এখন এক্সপোর্ট নিয়ে যদি লিখতে বলে, এক্সপোর্ট নিয়ে আপনি কি লিখবেন? যে বাংলাদেশে এক্সপোর্ট হচ্ছে, বলবেন যে গার্মেন্টস সেক্টরে সবচেয়ে বেশি এক্সপোর্ট হয়, এই দেশে আমরা এক্সপোর্ট করি বেশি, এই প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করি, এগুলো সবাই লিখবে। কিন্তু আপনি একটু চালাকি হয়ে লিখবেন যে এক্সপোর্টে আমরা এই বছরে এত, সাপোজ ধরেন $40 বিলিয়ন আমাদের 2020 সালে মেবি ছিল, 40 কি 41, এত আমরা এক্সপোর্ট করেছি। এক্সপোর্টের অধিকাংশ আমাদের আসে রেডিমেড থেকে, মানে রেডিমেড গার্মেন্টস সেক্টর থেকে আসে, সেখানে আমাদের এক্সপোর্টের 85% কন্ট্রিবিউট করে। এই জিনিসগুলো আপনি একটু আলাদাভাবে যখন অ্যাড করবেন তখন আপনাদের ডিফারেন্সটা ওখানেই ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? এভাবে একটু চিন্তা করতে হবে আমাদেরকে। শর্ট সিলেবাস শেষ করার পর বাকি সিলেবাস শেষ করবো নাকি দুইটা একসাথে করবো, মানে শর্ট সিলেবাস রিভিশন প্লাস নতুন অধ্যায়গুলো শেষ করবো? আচ্ছা, এখানে মেন কথা দেখেন, শর্ট আর মানে লং সিলেবাস বলে অ্যাকচুয়ালি মানে অন্তত আপনাদের এই 3টা সাবজেক্টিভ যে কোর্স আছে এগুলোতে খুব একটা মানে ইফেক্ট করবে না এখানে। প্রথমে আপনি শর্টটা সুন্দর করে শেষ করেন। শর্ট সিলেবাস শেষ করতে করতে, শর্ট সিলেবাস শেষ করা মানেই কিন্তু আপনার কি হবে বলেন তো? শর্ট সিলেবাস আপনি শেষ করা মানেই কিন্তু আপনার মোটামুটি 75 to 80% আপনার কমপ্লিট হয়ে যাবে। ততদিনে আপনি গাইডলাইন পেয়ে যাবেন যে আপনার শর্ট সিলেবাসে পরীক্ষা হবে না ফুল সিলেবাসে পরীক্ষা হবে। তখন যদি দেখেন যে ফুল সিলেবাসে পরীক্ষা হবে, বাকি যে 2-4টা করে অধ্যায় বাকি আছে সেটা সম্পর্কে প্রিপারেশন নিয়ে নিলেই হবে। মেন কথা অ্যাকাউন্টিংটাই ধরেন আপনি, অ্যাকাউন্টিংয়ে তো ওই অধ্যায়গুলোই দেওয়া হয়েছে যেগুলো থেকে অ্যাকাউন্টিংয়ে 90 থেকে 95% প্রশ্ন হয়। অ্যাকাউন্টিংয়ে এমন 2-4টা অধ্যায় দেখান তো যেখানে আপনার মানে আপনি অ্যাকাউন্টিংয়ে 2-4টা অধ্যায় দেখান মানে যেখানে মানে প্রতি বছর প্রশ্ন আসেই কিন্তু আপনাদের শর্ট সিলেবাসে নাই, এমন কোনো অধ্যায় দেখাইতে পারবেন? এমন অধ্যায় দেখাইতে পারবেন না বলতে গেলে, হ্যাঁ, মানে এরকম অধ্যায় বাদ দেওয়া হয়নি। একজন বলছে ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি রিটেন আছে নাকি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য রিটেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যই রিটেন। গত বছর রাজশাহী ইউনিভার্সিটিতে ছিল কিন্তু এই বছর ছিল না। এখন এই বছরে যে আবার রিটেন দিবে কিনা সেটা বলা যাচ্ছে না। তবে যেটা আশঙ্কা করছি, যেহেতু শর্ট সিলেবাসের যদি উপরে যদি পরীক্ষা হয় তাহলে রিটেন দিয়েও দিতে পারে,
বলা যায় না এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি হবে। যেমন গত বছরে ছিল রাজশাহী ইউনিভার্সিটিতে রিটেন, কিন্তু এই বছরে আবার রিটেন ছিল না, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, হ্যাঁ একজন বলেছে ক্লাসটা করে বোর্ড আসছে, হ্যাঁ এই বোর্ডটা আসার জন্যই ক্লাসটা নিলাম অ্যাকচুয়ালি, কারণ সবাই তো প্রিপারেশন নেবে গড়ে। আমি চাই যে আমার এখান থেকে যারা প্রিপারেশন নিয়ে যাচ্ছে তারা সবার থেকে আলাদা হোক, তাদের মধ্যে এই বোর্ডটা আসুক যে কি করলে রাইটিংটাকে ডেভেলপ করতে পারি। আর প্রতিদিন যখন পড়াশোনা করবেন তখন সবসময় চেষ্টা করবেন যে আমার পড়াশোনাটা আমি যেভাবে করছি, রিটেনটা যেভাবে করছি, আমার প্রতিদিন যেন ডেভেলপমেন্ট হয়। এই জিনিসটা মাথায় রেখে প্র্যাকটিস করবেন। মেন কথা প্র্যাকটিস চালাই যান। একটা ফ্রেমওয়ার্কের মধ্যে যখন আপনি থাকবেন, ওই ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে আপনি ওই মানে অভ্যাসের সাথে নিজেকে পরিণত করে নিতে পারবেন। ঠিক আছে, লিখতে এখন এক কলম লিখতে ভয় লাগে, একটা সেন্টেন্স লিখতে এখন ভয় লাগছে। তা আপনি যখন প্রতিদিন লিখবেন, পারেন না পারেন, তখন দেখবেন যে লেখাটা আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই তো। আপনাদের যদি আর কোনো কথা না থাকে তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করতে পারি। যদি আপনাদের কোনো কিছু বলার না থাকে, কোনো কথা না থাকে, তাহলে এখানেই মনে করছি যে আজকের আয়োজনটা শেষ করবো। আর যদি কোনো প্রশ্ন থাকে 1 মিনিট সময় একটু লিখেন প্রশ্ন, আমি অ্যান্সার করবো। ঠিক আছে, মেন কথা হচ্ছে রিটেন বলতে এই কিছু পার্ট নিয়ে, হ্যাঁ মেনলি 25 মার্ক আপনাদের জন্য একটু রিটেনটা আসলেই কঠিন, প্র্যাকটিসের ব্যাপার। আর বাকি যে 15 মার্ক সাবজেক্টিভ আসে, ওই সাবজেক্টিভটা আসলে হয়ে যায়, এমসিকিউ পড়তে পড়তে হয়ে যায়, কিন্তু এই বাকি 25টা মার্কই আমাদের একটু ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, এবং এখানে ডিফারেন্সটা বড়ভাবে ক্রিয়েট হয়ে যায় অ্যাকচুয়ালি। আজকে একজন কমেন্ট করেছে আমাদের ইয়াতে, মানে আমার ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে অ্যাকাউন্টিংয়ের আছে ইউনিভার্সিটিতে, তো ও হচ্ছে আমি রিটেন নিয়ে পোস্ট করেছে, আমাদের গ্রুপে আছে। তো ওখানে লিখেছে যে আমি মানে এই রিটেনের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারিনি। হ্যাঁ, মানে এমসিকিউ সে ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু রিটেনটা খারাপ হওয়ার জন্য সে ঠিকই নেই। পরে আবার রাজশাহী ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং এসে ভর্তি হয়েছে। ঠিক আছে, তো এই তো। হ্যাঁ, মানে ম্যাচিউর লেভেলের পড়াশোনা করতে হবে, অবশ্যই ম্যাচিউর লেভেলের পড়াশোনা করতে হবে। এই ছিল মোটামুটি। আর মনে হয় না কারো কিছু বলার আছে। কষ্ট করে ক্লাস করলেন, সবাইকে ধন্যবাদ। আশা করি ক্লাসটা কাজে লাগবে সবার। এই তো, তাহলে ক্লাস কি শেষ করতে পারি আজকের মতো? আর আমাদের রেগুলার যে ইউটিউবে ক্লাস হয়, প্রিপারেশন ক্লাস, সেগুলো চলতে থাকবে। আমি সামনে কি ক্লাস আছে না ক্লাস আছে সেগুলো সব কিছু আমাদের যে মেন গ্রুপ আছে সেখানে দিয়ে দিব। ঠিক আছে, সেখান থেকে আপনারা ক্লাসগুলো করতে পারবেন। ফুল সিলেবাস যদি দেয়, এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। হ্যাঁ, ফুল সিলেবাসে আপনাদের চিন্তা করতে হবে না। শর্ট সিলেবাসটা ভাই শেষ করেন, 100% ইয়া নিয়ে শেষ করেন, কোনো সমস্যা হবে। একজন বলছে জাস্ট উৎপাদন ব্যয়টা একটু আসে। হ্যাঁ, উৎপাদন ব্যয় আসুক আর না আসুক, উৎপাদন ব্যয়টা আপনাকে পড়তে হবে। ঠিক আছে, উৎপাদন ব্যয়টা আপনাদেরকে পড়ে যেতে হবে। ঠিক আছে, এবং উৎপাদন ব্যয়ের বেসিক কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো আমি দেখাবো, সমস্যা নাই। ওগুলো থাকলেও পড়তে হবে, না থাকলেও পড়তে হবে আপনাদেরকে। এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। আজকের লাইভটা এখানেই শেষ করছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দিবেন, আমি পরে উত্তর দিয়ে দিব। আর আমাদের গ্রুপ তো অলওয়েজ ওপেন আছে। তো শেষ করলাম এখানে।